আসসালামু আলাইকুম গাইজ। আমি আফজাল হোসেন, আপনাদের শুভাকাঙ্ক্ষী। অ্যাডোবি ইলাস্ট্রেটরে দ্বিতীয় ক্লাসে আপনাদেরকে স্বাগতম। গত ক্লাসে আমরা অ্যাডোবি ইলাস্ট্রেটরের বেসিক কিছু বিষয় নিয়ে কথা বলেছিলাম এবং সিলেকশন টুল নিয়ে। আজকে আমরা বেসিক্যালি কথা বলবো বা ডিসকাস করব ডাইরেক্ট সিলেকশন টুল নিয়ে। তো কথা না বাড়িয়ে চলুন আজকে ভিডিও শুরু করা যাক। ওকে, অলরাইট গাইজ, চলেন আমরা ইলাস্ট্রেটরের স্ক্রিনে যাই। তো আমি এখানে বেসিক কিছু শেপ বানিয়ে রেখেছি, যেমন আবার নতুন থেকে ক্রিয়েট করি। আমরা আজকে আমরা মূলত কথা বলবো ডাইরেক্ট সিলেকশন টুল নিয়ে। তো এর জন্য আমি কিছু এলিমেন্ট এড করতে চাচ্ছি, যেমন লাইন লাইন টুল থেকে লাইন নিলাম, একটা লাইন ড্র করলাম। শিফট ধরে যদি আমি ড্র করি এটা স্ট্রেট যাবে, আর নয়তো যে কোনো দিকে মেজারমেন্ট পাওয়া যাবে না। এই জন্য শিফট ধরে আমি এতটুকু একটা লাইন নিলাম। তারপর একটা রেক্টেঙ্গেল শিফট ধরে নিলাম, ওরিয়েন্টেশন সঠিক থাকার জন্য। তারপর একটা ইলিপস, যেহেতু গাইজ আমরা ডাইরেক্ট সিলেকশন টুল নিয়ে কথা বলবো, তো আমাদের আগে সবার আগে জানতে হবে যে এই শেপ গুলা নিলাম, যে এই শেপ গুলা আসলে কাজ করে কিভাবে, বা এই শেপ গুলার ইয়েটা কি, কাজের প্রসেসটা কিভাবে। তো এইটা হচ্ছে একটা, এই পুরোটা যে একটা লাইন নিলাম, এটা পুরোটারে আমরা ইলাস্ট্রেটরের ভাষায় বলতে গেলে এটাকে একটা পাত বলা হয়। তো এই প্রতিটা পাতের শেষ যে জায়গায়, ওই জায়গায় একটা অ্যাঙ্কার পয়েন্ট থাকে, অ্যাঙ্কর পয়েন্ট। তো এই পার্টটা কোথায় আসলে, এখানে আমার সবার আগে আমি ওই যে ফিল আর স্ট্রোক নিয়ে কিছু কথা বলি। এই যে একটা রেক্টেঙ্গল আছে, এটার ভিত- মাঝখানে যে কালারটা থাকবে, যেমন হোয়াইট একটা কালার দিলাম, এর মাঝখানে যে কালারটা থাকবে সেটা হচ্ছে ফিল। আর এটার বর্ডারের যে কালারটা থাকবে সেটা হচ্ছে স্ট্রোক। এই যে এইটা, মানে এইটা যদি আমি নান করে দিই, উম, আগে সিলেক্ট করতে হবে, ফিল কালারটা দেই। এখান থেকেও আমি এই ফিল কালারটা দিতে পারি। আবার আমি এখানে ডাবল ক্লিক করলে আমার পছন্দের যে কোনো একটা কালার দিতে পারি। তো আমি আপাতত হোয়াইট রাখলাম। আমি কালার নিয়ে পরবর্তীতে ডিটেলসে কথা বলবো। এর জন্য আমি চাচ্ছি না যে আমাদের কাজের মধ্যে এখন কোনো নতুন কালার নিয়ে আসতে, বা কালার নিয়ে ডিটেলসে কথা না বললে আপনারা কনফিউজ হতে পারেন। এর জন্য আমি হোয়াইট এবং ব্ল্যাক নিয়েই আপাতত চালিয়ে যাচ্ছি। পরবর্তীতে ডিটেলসে কালার নিয়ে কথা বলবো বা ইয়ে করব। তো ধরেন এই একটা শেপের ভিতরের যে কালারটা আছে সেটা হচ্ছে হোয়াইট, আর বর্ডারের যে কালারটা আছে সেটা হচ্ছে স্টোক বলা হয়, সেটা হচ্ছে ব্ল্যাক। তো এই স্টোকের মধ্যে ডাবল ক্লিক করলে এটারও আমরা যে কোনো কালার দিতে পারি। তো এটা ব্ল্যাকই আছে। আবার যদি চাই আমরা যে এটা বন্ধ করে দিতে, এই যে এটা বন্ধ করে দিলাম, এটা যে এই যে দেখেন, আমরা যে আর্টবোর্ডের মধ্যে সাদা হোয়াইট আর্টবোর্ড থাকার কারণে এটা বোঝা যাচ্ছে না। তো আমরা যদি
বাহিরে যাই তাহলে দেখা যায় এই যে একটা, এটা হচ্ছে আমাদের শিপের এই কালার। আবার আমি যদি স্টোভটা দেই তাহলে দেখেন এই হচ্ছে আমাদের স্টোভ। তো আমি কথা বলছিলাম পাত নিয়ে। এটা পাতটা আসলে কোথায়? এই যে এটা সিলেক্ট করলে এটাতে কিন্তু কোনো ফিল নাই, যেহেতু এটা একটা লাইন। এটা ধরে নিতে হবে যে এটা একটা 2D সারফেস, যার ফলে এটা যে ভিতরের যে কোনো কিছু থাকবে সেটা এই লাইনের মধ্যে দেখানো সম্ভব না। এর জন্য এটা জাস্ট আমাদের এখানে একটা সিঙ্গেল অবজেক্ট হিসাবে শুধু স্ট্রোক দ্বারাই রূপান্তরিত হয়েছে। এটাতে ফিল দেওয়া সম্ভব না, বা ফিল দিলে এটাতে স্ট্রোক দেওয়া যাবে, তবে এটা আপাতত একটা লাইন হিসাবেই আছে। এর জন্য এখানে ফিল দেওয়ার কোনো সুযোগ নেই। তো আমি কথা বলতেছি পাথ নিয়ে। তো পাথ কোনটা আসলে? যদি আমি স্ট্রোকটা বন্ধ করে ফেলি তাহলে দেখেন গাইজ যে এখানে একটা সরু লাইন রেখা দেখা যাইতেছে, সেটা হচ্ছে একটা পাথ। আর এই যে প্রত্যেকটা পাতের মাথায় দেখেন একটা একটা করে সার্কেলের মতো আছে। এই যে এই একটা এগুলাকে বলা হয় অ্যাঙ্কর পয়েন্ট। এই যে ব্লু ডটের মতো আছে যে দুইটা, এই দুইটা হচ্ছে অ্যাঙ্কর পয়েন্ট। আর ওই যে যে রেখাটাকে দেখানো হইতেছে সেটা হচ্ছে পাত। আচ্ছা, আমি আবার স্ট্রোকটা বাড়িয়ে দিই। বা পাত এটার ক্ষেত্রে যদি দেখেন তাহলে আগে আমাকে ফিল বন্ধ করলাম, তারপর স্ট্রোক বন্ধ করলাম। এই যে দেখেন এই যে একটা লাইন দেখা যায় সেটা হচ্ছে পা। আচ্ছা, যাই হোক। আচ্ছা, আরেকটা জিনিস, যেমন গাইজ ফলো করেন, এটা আমি অল্টার ধরে কপি করলাম। তো নির্দিষ্ট একটা রেখা নিয়ে যাওয়ার সময় মাঝখানে যে একটা পার্পল একটা লাইন আমারে শো করতেছে, যে এটা আমারে গাইড করতেছে যে এটা স্টেট আছে এখনো, বা এদিকে নিলে এই যে এই বর্ডারটা এটার সাথে মিলছে, মিডিলে আবার এদিকে এই যে বর্ডার পর্যন্ত ইন্টারসেপ্ট দেখাচ্ছে, বা এটা এখানে লাগানোর পরে ইন্টারসেপ্ট দেখাচ্ছে যে নির্দিষ্ট সঠিক রেখা মতো এটা যেতে পারছে, বা এই ধরনের একটা কিছু যে আমার গাইড করতেছে ইলাস্ট্রেটর, সেটা হচ্ছে স্মার্ট গাইড। তো এটা যদি আপনারা আপনাদের কাজের ক্ষেত্রে অন করে রাখেন সেক্ষেত্রে অনেকটাই মানে ইয়ে হওয়া যায়, বেনিফিটেড হওয়া যায় কাজের সুবিধার্থে। তো এটা কিভাবে অন করবেন? ভিউতে যাবেন, এখানে গিয়ে দেখবেন স্মার্ট গাইড। এটা যদি আপনাদের অফ করা থাকে, দেখেন এখন আমি এটা কোনো দিকে নিলে আমার আর কোনো নির্দেশনা দিতেছে না ইলাস্ট্রেটর। ইলাস্ট্রেটর আমাকে আর বলতেছে না যে এটা ইন্টারসেপ্ট হয়েছে, বা এটা স্ট্রেট আছে, বা এটা নিচে একই অ্যাঙ্গেলে আছে, এটা আমার আর বলতেছে না ইলাস্ট্রেটর। তো আমি এখানে ভিউতে গেলাম, তারপর স্মার্ট গাইডটা অন করে দিলাম, তারপর যদি আমি কপি করে দেখেন স্মার্ট গাইড আমাদের প্রতিনিয়ত প্রতিনিয়ত গাইড করতেছে যে আমি কোন দিকে যাইতেছি, বা কত দূরত্বে আছি, বা আমি সঠিক রেখার উপর আছি কিনা। এখন অ্যাঙ্কার পয়েন্ট কাকে বলে যদি আমরা শর্ট করে বলতে চাই, যে অ্যাঙ্কর অ্যাঙ্কর বা অ্যাঙ্কার পয়েন্ট, আমরা ইলাস্ট্রেটরে যেটাকে অ্যাঙ্কর পয়েন্ট অ্যাঙ্কর বলি, এই যে পয়েন্ট গুলা, যেমন ধরেন একটা জাহাজের যে নোঙ্গরকে আমরা ইংরেজিতে অ্যাঙ্কর বলি। তো সেই নোঙ্গরটা আসলে কাজ কি? নোঙ্গরটা হচ্ছে একটা জাহাজকে নির্দিষ্ট একটা জায়গায় আটকিয়ে রাখা, বা জাহাজকে কন্ট্রোল করা। এই নোঙ্গরটার কাজ তো এতটুকুই, যে একটা জাহাজ নির্দিষ্ট একটা জায়গা
মধ্যে আটকে রাখা, সেটাকেই আমরা নোঙর বলি। আর নোঙরকে ইংরেজিতে বা ইংরেজি ভাষায় আমরা অ্যাঙ্কর বলি। আহ আরেকটা উদাহরণ যদি দেই আমি আপনাদের, এই যে ধরেন টিভি হোস্ট বা একটা লাইভ টিভি শো এর যে একটা হোস্ট আছে, যিনি একজন প্রোগ্রামার, যিনি একটা যে কোনো একটা প্রোগ্রামকে হোস্ট করতেছেন, তাকেও আমরা অ্যাঙ্কর বলি। কারণ এর কারণ কি, যে উনি নির্দিষ্ট একটা প্রোগ্রামের মাধ্যমে কিছু সংখ্যক মানুষ বা বিশাল সংখ্যক মানুষকে এনকোর করতেছেন, বা এই মানুষগুলাকে নিজের মধ্যে আকৃষ্ট করে রাখতেছেন, নিজে ধরে রাখতেছেন, তাই উনাকেও এনকোর বলা হয়। তো সেই একই ক্ষেত্রে একটা পাতের ক্ষেত্র, এই অ্যাঙ্করটা হচ্ছে এটা যে ওর এই যে একটা নির্দিষ্ট একটা পাত, যেটা আমি স্টকটা বন্ধ করে দিই, এই যে একটা পাত, এটা কতটুকু যাবে, বা এটা তো নির্দিষ্ট কোনো ডিরেকশন নাই, ওরিয়েন্টেশন নাই। তো এটাকে ধরে রাখার জন্য বা এটা শেষ কোথায়, এটা বোঝানোর জন্য এই অ্যাঙ্কর পয়েন্টটাই যথেষ্ট। এই এই অ্যাঙ্কর পয়েন্টটা ওদের সীমানা বেঁধে দেয়। এই একটা পাতের যখন কোনো শেষ পাওয়া যাবে না, বা এই পাথের শুরুটা কোথায়, এটা ধরে নিতে হলে আমার প্রথম অ্যাঙ্কর পয়েন্ট এবং এই দ্বিতীয় অ্যাঙ্কর পয়েন্ট দিয়ে হিসাব করতে হবে, যে এই দুই অ্যাঙ্কর পয়েন্টের মধ্যকার যে পার্টটা পাওয়া যায়, সেটাই হচ্ছে আসলে আমাদের নির্দিষ্ট পাথ। তো এই অ্যাঙ্কর পয়েন্ট ছাড়িয়ে যে এই পাথটা কোথাও যেতে পারবে না, বা এই পাথটার সাথে অ্যাঙ্কর পয়েন্টের ওতপ্রোতভাবে মানে মিল। যদি এই পাঠটা নিজের অস্তিত্বকে বড় করতে চায় বা নিজেকে আরো এক্সপ্লেইন করতে চায়, তাহলে এই অ্যাঙ্কর পয়েন্ট দ্বারাই, যেমন এইখানে এই অ্যাঙ্কর পয়েন্ট দ্বারাই ও নিজেকে বড় করতে পারবে, ছোট করতে পারবে। এটা নিজে অ্যাঙ্কর পয়েন্ট ছাড়া এই পাথের কোনো ইয়ে পাওয়া যাবে না। আই থিংক আমি বুঝাতে পারছি যে ইয়ে পাথ কি আর অ্যাঙ্কর পয়েন্টটা কি আসলে। আচ্ছা, আই থিংক আপনারা বুঝে গেছেন যে অ্যাঙ্কর পয়েন্টটা আসলে কি। এই দুইটার মধ্যে কমন কি গাইস, যদি আমরা ডাইরেক্ট সিলেকশনটা নিয়ে সিলেক্ট করি, এটাতে কমন হচ্ছে এই যে এটাতেও চারটা পয়েন্ট আছে, এটাতেও চারটা পয়েন্ট আছে। এখন দেখেন, এই যে হুম, কিন্তু এটা হচ্ছে কার্ভ, আর এটা হচ্ছে, এটাতেও যে চারটা পয়েন্ট, এই যে দেখেন, একটা দুইটা তিনটা চারটা, এখানেও একটা দুইটা তিনটা চারটা। এখন এই শেপটা হচ্ছে রেক্টাঙ্গেল, এটা হচ্ছে ইলিপস, এটা কার্ভ, এটা হচ্ছে ইয়ে। আমরা যদি ডাইরেক্ট সিলেকশন টুলে যাই, এখানে গিয়ে দেখুন, পেন টুলে যাই, এখানে দেখেন অ্যাঙ্কর পয়েন্ট, এই যে পয়েন্ট গুলা যদি আমি একটা একটা ক্লিক করি, দেখুন এটা আর এটা কিন্তু আসলে একই। কারণ এটাতেও যে চারটা পয়েন্ট আছে, ওইটাতেও এই চারটাই পয়েন্ট আছে, কিন্তু এই দুইটা আলাদা আলাদা ইয়েতে কাজ করে। এখন আমরা কথা বলবো পেন টুল নিয়ে। পেন টুলের সাথে আমরা কিছু পরিচিতি করে নিই। তাই এখানে দেখেন, এটা হচ্ছে পেন টুল, এর নিচে এড অ্যাঙ্কর পয়েন্ট টুল, আর ডিলিট অ্যাঙ্কর পয়েন্ট টুল, আর অ্যাঙ্কর পয়েন্ট টুল। এখন আমরা এড অ্যাঙ্কর পয়েন্ট একটা টুল নিয়ে কথা বলি। এইটা নিলাম, আমরা এখানে চাচ্ছি গাইজ একটা অ্যাঙ্কার পয়েন্ট। দেখেন এখানে আসার পরে এখানে আমি একটা ক্লিক করলাম, এখানে একটা অ্যাঙ্কার পয়েন্ট হয়ে গেল। এখন যদি ডাইরেক্ট সিলেকশন টুলে যাই আর আমি এটাতে ক্লিক করে দেখেন, তা এখানে কি বোঝা গেল গাইজ, যে
এঙ্কর পয়েন্টটা হচ্ছে এমন একটা জিনিস যে যেমন ধরেন, আবার এই অ্যাঙ্কর পয়েন্টটা যদি আমি ডিলিট করতে চাই, এখানে দেখেন অ্যাঙ্কর পয়েন্ট, ডিলিট অ্যাঙ্কর পয়েন্ট একটা টুল আছে, এটাতে ক্লিক করলেই হয়ে যাবে। আবার দেখা যায় এই টুলটা না নিয়েও এখানে যদি আমি ডাইরেক্ট সিলেকশন টুলে আসি, এখানে আসি, পেন টুলটা নেই, পেন টুল নিলে এই যে কোনো একটা অ্যাঙ্কর পয়েন্টের উপরে নিলেই দেখেন একটা মাইনাস সাইন আসতেছে। এই যে দেখেন, ক্লিক করলেই ওটা ডিলিট হয়ে যাবে। এমনিতেই একটা পেন টুলের মধ্যে একটা স্টারের মতো, এই পেন টুলের পিছনে দেখেন একটা স্টারের মতো থাকে। এটা দিয়ে বোঝানো হইতেছে যে কোনো জায়গা থেকে আমি এখন ড্র শুরু করতে পারি। কিন্তু যদি একটা পাতের উপরে নেই, এই স্টারটা আর থাকে না কেন, দেখেন, দেখেন ওইটা এখন বলতেছে যে ওই ইয়েটারে অ্যাঙ্কর পয়েন্ট এড হয়ে যাবে। এখানে নিলেই দেখেন অ্যাঙ্কর পয়েন্ট এড হয়ে যায়। ওই যে ওই টুলটা আপনা আপনি চলে আসে এইটার উপরে নেওয়ার সাথে সাথে, অ্যাঙ্কর পয়েন্ট টুল। আবার যদি কোনো একটা অ্যাঙ্কর পয়েন্ট এখানে, এই যে আমি এখানে দুইটা অ্যাঙ্কর পয়েন্ট দিলাম, এখন পেন টুল নিয়ে যদি এখানে যান তাহলে দেখেন ওটা ডিলিট করার জন্য অটোমেটিক একটা টুল চলে আসে, এটা দেখেন। আবার ওই পাতের উপরে নিলে দেখেন আবার অ্যাঙ্কর পয়েন্ট এড করার মতো নির্দেশনা দিতেছে। তো আমি এখানে অ্যাঙ্কর পয়েন্ট এড করার পরে যদি ডাইরেক্ট সিলেকশন টুল নিয়ে যাই, হুম, এই যে দেখেন যে কোনো জায়গায় মানে আমাদের হাতের যে কনুইয়ের মতো আর কি, যে আমরা যেদিকে খুশি সেদিকে অ্যাঙ্কর পয়েন্ট ছাড়া আমরা কোনো দিকে মুভ করতে পারবো না, অ্যাঙ্কর পয়েন্ট ছাড়া আমরা কোনো নির্দিষ্ট কোনো কাজ করতে পারবো না। তো আমাদের এই একটা পেন টুল হলেই এই তিনটার কাজই একটার মধ্যেই হয়। তিনটার, তিন চারটার কাজ একটা পেন টুল দ্বারাই সম্ভব। আচ্ছা, আপাতত পেন টুলের আমাদের ক্লাসটা আহ এগুলা নিয়ে কথা বলতেছি না, জাস্ট মনে পড়লো তাই দেখালাম। এই যে দেখেন, আর আবার আরেকটা হচ্ছে ওই যে একটা প্রতিটা শেপের ভিতরে যে একটা টুল থাকে, সেটা হচ্ছে ওই যে কার্ভ করার জন্য। দেখেন দেখেন আমার এটা আবার পুনরায় এই সার্কেলের মতোই হয়ে গেছে, কিন্তু আসলে তো এটা এই সার্কেলের মতো ছিল না, এটা এইভাবে ছিল, কিন্তু এটা কার্ভ করার জন্য, কিন্তু এটাতে এই কার্ভ করার বা এটাতে আর ইয়ে করার মতো সুযোগ নাই, কারণ এটা ওভাবেই ছিল, আর এটা এভাবে না থাকার কারণে এটা দেখেন কার্ভ হয়ে যায়। তা আসলে আমাদের এখানে তো তো এটাই সেম বলা যায়। যদি আমি একটা সিঙ্গেল অবজেক্টকে ক্লিক করে এভাবে করি, দেখেন একটা ডায়মন্ড শেপ নিয়ে আনিছে। আবার এটাতে যদি আমি এই অ্যাঙ্কর পয়েন্ট দ্বারা একটু ইয়ে মুভ করি, দেখেন গাইজ এখানে অ্যাঙ্কর পয়েন্টের কাজটা কি দেখি। এই যে একটা অ্যাঙ্কর পয়েন্ট, এখানে এইদিকে একটা হ্যান্ডেল আছে, ওইদিকে একটা হ্যান্ডেল আছে। আচ্ছা, এই হ্যান্ডেল গুলাকে আমরা ইলাস্ট্রেটরের ভাষায় অ্যাঙ্কর পয়েন্ট হ্যান্ডেল বলে থাকি। তো আরেকটা, ওর আরেকটা নাম আছে বিজিআর পয়েন্ট, বিজিআর পয়েন্ট, বেজিয়ার পয়েন্ট, মেবি, হ্যাঁ, বেজিয়ার পয়েন্ট বা কার্ভ হ্যান্ডেল, মানে
কার্ভ করার মতো যে হ্যান্ডেলটা প্রয়োজন হয় অ্যাঙ্কার পয়েন্টকে হোস্ট করার জন্য, মানে অ্যাঙ্কার পয়েন্টকে ওরা নির্দেশনা দেয় যে কতটুকু যাবে। তো এই একটা হ্যান্ডেলের কাজ হচ্ছে এই শেপের এতটুকু, আর এই সাইডের হ্যান্ডেলের কাজ হচ্ছে এই পাতের এতটুকু, মানে পাতের অর্ধেক অর্ধেক ওরা ওদের দায়িত্বে রাখে। তো ধরেন আমি এইটাকে এতটুকু করলাম, দেখেন এই আরেকটা, দেখেন এটাকে এতটুকু, এইটাকে এই, দেখেন পুরোটা চেঞ্জ হয়ে গেছে এই অ্যাঙ্কার পয়েন্টের দ্বারা বা অ্যাঙ্কার পয়েন্ট হ্যান্ডেলের দ্বারা। তো আমি এগুলাকে হ্যান্ডেলই বলবো বা কার্ভ হ্যান্ডেল। তো এই যে দেখেন, এই যে বলেছিলাম না যে একটা এক সাইডের অর্ধেক কাজ করে ওরা, বাকি দুই সাইডের কাজ করে না। তো যাই হোক, কন্ট্রোল জেড আন্ডু। তো আমি এসবের দ্বারা বেসিক কিছু ওই কি এগুলোর দ্বারা আজকে বেশ ও যে ডাইরেক্ট সিলেকশন টুল দ্বারা যে আমি বেসিক কিছু জিনিস বানিয়ে দেখাবো। আপাতত আমি এই জিনিসগুলা বললাম এখানে, যেগুলা দেখাইতেছি সেগুলা একটু প্র্যাকটিস করলেই চলবে। আর আমি ক্লাসটা খুব বেশি হার্ডলি করতেছি না, ইজি রাখতেছি যাতে আপনাদের বুঝতে সুবিধা হয় এর জন্য। ধরেন আমরা একটা শেপ নিই, এগুলা বাইরে আসে আবার। ডাইরেক্ট সিলেকশনটা নিলাম, এই দুইটা পাথকে সিলেক্ট করলাম। আহ, এবার এই দুইটা পাথকে, এই চারটা পাথ, এখানে আমি যা করছি guys, দেখেন এখানে আমি শুধু ডাইরেক্ট সিলেকশন টুল নিয়ে এই একটা পিলার বা খাম্বা টাইপের কোনো একটা কিছু বানাইছি, বা একটা বক্স ধরে নিতে পারেন, বা একটা কার্টুনের মতো। এখন আপনি যদি এটাকে ছোট বড় করতে চান, দেখেন এগুলা সিলেক্ট করে যদি শিফট ক্লিক করে উপর নিচে করেন, এটা ছোট হবে বড় হবে। এই যে দেখুন, আমি এটার একটা কপি দিলাম। এখন দেখেন এগুলা কিন্তু সব আলাদা আলাদা, এটা কেউ ইয়ার মতো না, সব আলাদা আলাদা। আমি সবগুলাকে সিলেক্ট করে আমি একটা গ্রুপ করে দিতে পারি। যেমন এখানে এডিটে গেলে
সরি, সবগুলা সিলেক্ট করে আমি যদি অবজেক্টে যাই, এখানে দেখেন গ্রুপ লেখা। আবার কিবোর্ডের থেকে যদি সবগুলা সিলেক্ট করে কন্ট্রোল জি দেই, তাও গ্রুপ হয়ে যায়। এখন গ্রুপের বেনিফিটটা কি দেখেন, সবগুলা আলাদা আলাদা, নির্দিষ্ট ভাবে একটা করে যাচ্ছে না। আবার এগুলা যদি আমি এখানে দেখেন, আবার যদি আমি সবগুলা সিলেক্ট করে রাইট ক্লিক করি, তাহলে দেখেন মাউসের রাইট ক্লিক করলে এখানে গ্রুপ আসে, এগুলা গ্রুপ হয়ে যায়। তো গ্রুপ করে আমি শিফট ধরে সবকটাকে আমি চাচ্ছি বড় করতে, একটু বড় করলাম। তারপর হুম, রেখে দিলাম। আমি দেখেন সিলেকশন টুল দিয়ে যদি আমরা এইভাবে বড় করি, তাহলে কিরকম একটা শেপের নির্দিষ্ট ইয়ে থাকে না। তাই এটা আমি ডাইরেক্ট সিলেকশন টুল দিয়ে ধরে ইয়ে করবো, তাহলে আমার একটু বড় ছোট হবে। তো এটা তো আমাদের সবগুলা সিলেক্ট করে কন্ট্রোল বা রাইট ক্লিক করে ইয়ে করে নিলাম। এই একটা রাখলাম। তারপর ধরেন আমরা একটা ডিম এগ বানাতে চাচ্ছি। হুম, এটা তো ডিমের একটা শেপ না, তো একে ধরি egg, মোটামুটি একটা ডিমের মতো। এই যে ডিম, আমরা অন্যভাবে বানাতে পারি। এই যে এখন ডাইরেক্ট সিলেকশন নিলাম, এই দুইটা পয়েন্ট সিলেক্ট করলাম। আহ এটাকে পরে আর একটু নামিয়ে দিই। এই যে, কি আম, গাইজ আমি চাচ্ছি একটা আম বানাতে। সেক্ষেত্রে এই এই একটা আহ, আবার কার্ভ,
যেমন এখানে একটা পাতা দিয়ে দেবো। এইগুলাতে কিন্তু গাইজ আমি এখনো কোনো কাটাছিড়া করতেছি না। এই যে সবগুলা সিলেক্ট করে কন্ট্রোল জি একটা আর্ম চলেন আমরা কিছু আঙ্গুর ফল বানাই। এই আর্ট টুলটার গাইজ তেমন কোনো কাজ একটা নাই, তবে এটার দ্বারা আমরা বেশ সিম্পল কোনো কাজের ক্ষেত্রে বা যে কোনো একটা পাতার ডাঁটা হিসাবে বানাতে পারি বা সিম্পল কোনো কাজ করতে পারি। এটারে কন্ট্রোল জি, তারপর এখানে গাইজ দেখেন এখানে আমার তিনটা অবজেক্ট আছে। কথা হচ্ছে আমি চাচ্ছি এই মাঝের অবজেক্টটারে সবার উপরে তুলতে, কিন্তু বিষয় হচ্ছে এখানে যে এই দুইগুলা পরে দেওয়ার কারণে ওগুলা উপরে উঠে আছে। তো সেই জন্য আমরা যেতে হবে অ্যারেঞ্জে। এটা সিলেক্ট করলাম, এটা যদি আমি চাই সবার উপরে তুলে আনতে, অ্যারেঞ্জ, এখানে রাইট ক্লিক করলে অ্যারেঞ্জ পাওয়া যাবে। অ্যারেঞ্জ থেকে বিং টু ফ্রন্ট মানে একদম নিচ থেকে উপরে। আবার আমি আপনাদের দেখে অ্যারেঞ্জ বিং টু ফ্রন্ট একদম নিচে থেকে সবার উপরে চলে আসবে। তারপরে হচ্ছে বিং ফরওয়ার্ড, এটা যদি দেই আমরা, যে নিচে থেকে উপরে আসবে কিন্তু এক এক ধাপ করে উপরে আসবে, ফুট করে যে আমরা প্রথম যেটা বিং টু ফ্রন্ট দেওয়াতে যেভাবে নিচ থেকে উপরে চলে আসছে, এটা ব্রিং টু ফরওয়ার্ড দেওয়ার ফলে একটা একটা করে উপরে চলে আসবে। তারপর বি সেন্ড ব্যাক ব্যাকওয়ার্ড মানে এটা আমি চাচ্ছি আবার এই যে এক ধাপ এসেছিল আবার আগের জায়গায় চলে যায়। এটা হচ্ছে ব্যাক সেন্ড ব্যাকওয়ার্ড, আবার সেন্ড টু ব্যাক। এখন এটা আমি ব্রিং টু ফ্রন্ট দেই, সবার উপরে আনলাম। And আবার এটারে আমি যদি সেন্ড টু ব্যাক দিই, সবার নিচে চলে যাবে। তো এই এই কাজটা শর্টকাটও আছে। কন্ট্রোল শিফট
লাস্ট ব্রেকেট ফার্স্ট দেন যদি তাহলে উপরে চলে আসবে, লাস্ট ব্রেকেট থার্ড দেন যদি তাহলে একদম নিচে চলে যাবে। তো আমি চাচ্ছি এটারে উপরে তুলতে। হুম, এই যে দেখেন আমরা কিছু কুল, কি বলে, কুলই তো না। আচ্ছা, এই আমি কুলো বানিয়ে নিলাম। তো এই বেসিক কাজগুলা গাইজ আপনারা একটার পর একটা দেখতে থাকবেন, তাহলে এই ইয়েগুলা প্র্যাকটিস গুলা, আর বিশেষ করে এখানে এই টুল গুলা কিভাবে কাজ করে বা এই টুল গুলা আসলে ধরনটা কি, ওদের কাজের ইয়েটা কি, এটা যদি আপনার জানা থাকে তাহলে আপনি যে কোনো কাজ করতে সাবলীল ভাবে করতে পারবেন, কোনো ইয়ের মধ্যে পড়বেন না। তো অলরাইট গাইজ, আজকের ক্লাস এতটুকুই। আপনারা বেশি বেশি করে প্র্যাকটিস করবেন যে কাজগুলো শেখার জন্য। আর যত বেশি প্র্যাকটিস করবেন তত বেশি আয়ত্তে আসবে। আর আমি চাই আমার সর্বোচ্চটা দিয়ে আপনাদের কিছু একটা বোঝাতে বা শেখাতে, আমি যা পারি বা আমি যা বুঝি, যেটা অন্য কোনো সেক্টরে বা কোনো উম ইয়েতে সম্ভব হয়ে ওঠে না guys। মানে যে সময় 1 ঘন্টা বা 2 ঘন্টা বা 40 মিনিটের মধ্যে এই সময়টা দিয়ে এতটুকু সাবজেক্ট বুঝিয়ে দাও, এটা সম্ভব হয় না কোনো একটা সেক্টরে বা কোনো একটা ইনস্টিটিউটে গিয়ে, যে আজকে তোমার 5টা টুল বা 5টা কাজ এইভাবে শিখিয়ে দিয়ে আসবে। মানে আমি পারবো শিখিয়ে দিতে, কিন্তু ওই যে যারা নতুন একদম বিগিনার, এই মানুষগুলো কিন্তু এই জিনিসগুলো নিতে পারে না। এর জন্য আমি খুব ধীরে সুস্থিতে এক একটা টুল নিয়ে এক একটা ক্লাস করে আমি বুঝিয়ে দিতে চাচ্ছি যে আসলে এই টুলের কাজগুলাই হচ্ছে গাইজ, আগে যদি জানা থাকে প্রপারলি, তারপর যে কোনো ডিজাইন যে কোনো ধরনের প্রতিকূলতার সামনে মোকাবেলা করার মতো এবিলিটি, কারণ আমার কাছে অস্ত্র আছে, যুদ্ধ করার মতো ট্রেনিং আছে। আমি যে কোনো পরিস্থিতি, যে কোনো ডিজাইনের যে কোনো সিচুয়েশনে আমি আমার এই এবিলিটিটা দিয়ে আমি প্রতিকূলতার সাথে মোকাবেলা করতে পারবো। তো সেক্ষেত্রে আমি এই চিন্তা থেকে এই ইয়েটা করা যে আমি যাগুলা করব সেগুলো ডিটেলসে আস্তে আস্তে আমি বুঝিয়ে দেব। যদিও আমার 5টার জায়গায় 10টা ভিডিও বেশি লাগবে বানাতে, সমস্যা নাই, আমি বানাবো, কিন্তু ডিটেলসে আস্তে আস্তে, যাতে আপনারা মানে ইয়ে হন না, ডিমোটিভেটেড হন না, বা মানে ইয়ে হন। আচ্ছা যাই হোক, আজকের ভিডিও এতটুকুই। ভালো থাকবেন গাইজ, আর চ্যানেলটি লাইক সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করে আপনাদের মূল্যবান মতামত দিয়ে যাবেন। ওকে, আসসালামু আলাইকুম।